বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের বিষয় হবে, আপনারা জানেন যে বর্তমানে যে পরিস্থিতি চলছে বাংলাদেশের এবং পাকিস্তান ভারতের যুদ্ধাবস্থা, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সামরিক একজন নেতা, যিনি মেজর জেনারেল মোহাম্মদ এহতেশামুল হক। তিনি নিরাপত্তা বিশ্লেষক, একইভাবে একটি রাজনৈতিক দলের আহ্বায়ক, আর সেই রাজনৈতিক দলটির নাম হলো বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি। শ্রদ্ধেয় জেনারেল, ওয়েলকাম টু দ্য স্টুডিও অফ এনটিভি। ধন্যবাদ। কেমন আছেন? খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি তো সামরিক জীবনে খুবই সফল একজন জেনারেল। একইভাবে আপনি একটি গুজবের কারণে, প্রথম আলোর একটা রিপোর্টের কারণে আপনাকে অনেক ভোগান্তি হতে হয়েছে আপনার জীবনে, এবং যেটা আমরা সবাই জানি, সারা দেশবাসী জানে। আমি প্রথমেই সেই প্রসঙ্গটাই একটু নিয়ে আসবো। এই যে আপনার বিরুদ্ধে একটা মিথ্যা রিপোর্ট দিয়ে আপনাকে অপদস্থ করলো, ঠিক একইভাবে এই পত্রিকাটি অসংখ্য মানুষের জীবন ধ্বংস করেছে। এই প্রসঙ্গে সংক্ষেপে একটু বলেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি কর্নেল হক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার মাধ্যমে এনটিভির অগণিত দর্শক শ্রোতা যারা লাইভ অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং পরবর্তীতে যদি এটা প্রচারিত হয় যারা দেখবেন তাদেরকে আমি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। এই বলে আমি বক্তব্য শুরু করছি। আপনি যে প্রশ্নটা করলেন এটা হচ্ছে 2009 সালের সেপ্টেম্বরের মাসের দিকে একটা পত্রিকায়, আমি তখন বাংলাদেশের রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। তো ইট ওয়াজ আ সারপ্রাইজ ফর মি, অ্যান্ড ডেফিনেটলি ইট ওয়াজ আ সারপ্রাইজ ফর দ্য এন্টায়ার আর্মি অলসো, যে আমার প্রথম আলোর মতো একটা বহুল প্রচারিত একটা পত্রিকা, যার প্রথম পৃষ্ঠায় অর্থাৎ লিড নিউজ, এবং সেখানে তারা বড় করে লিখেছে যে জঙ্গি জবানবন্দিতে রাষ্ট্রপতির সামরিক সচিবের নাম। তো আমি জানি না তারা এটা কেন লিখলো। তো এটার পিছনে আমার যেটা ধারণা, যেহেতু আমার জানাই নাই যে কী জন্য তারা এটা করলো, বক্তব্যটা যদি পুরাটা পড়ি প্রথম পৃষ্ঠায়, এখানে কিন্তু কিছুই পাওয়া যায় না সারসংক্ষেপে। সেখানে লেখা আছে যে জঙ্গি ধরা পড়েছে সে আমার নাম জানে। তা আমার নাম জানতেই পারে। আমি তখন বাংলাদেশ রাইফেলসে আমি চাকরি করছিলাম সিলেটের চাকরি করার সুবাদে আমি যখন পোস্টিং হলাম সেখানে, তখন জেনারেল আজিজ বীরোত্তম উনি ছিলেন ডিজি, আর আমার সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল হারুন, SSC 3 থার্ড শর্ট কোর্সের। এটা 97 সালের কথা, সম্ভবত 97 সাল। আমি সিলেটে ছিলাম। দ্যাট ইজ দ্য থার্ড পোস্টিং ইন সিলেট। এবং জেনারেল আজিজ বীরোত্তম তখন ডিজি বিডিআর, এবং উনি ইউনিফর্ম চেঞ্জ করলেন বিডিআর এর। না, হ্যাঁ, ইউনিফর্ম চেঞ্জ করলেন, আমরা কমব্যাট ইউনিফর্ম পেলাম। জি। তো ওখানে আমি যখন পোস্টিং হলো আমি যেহেতু অ্যাসাইনড ইনস্ট্রাক্টর ছিলাম, তা আমি একটা ফরম্যাট দিলাম যে আমারও ইনস্ট্রাক্টর ছিলেন অ্যাসাইনডে। থ্যাংক ইউ। আমি একটা ফরম্যাট দিলাম যে আমি যখন ক্যাম্প ভিজিট করব তখন আমি এই জিনিসগুলো শুনতে চাই। সেটা প্রকাশ্যে বললাম না কি শুনতে চাই। তো প্রত্যেক ক্যাম্পে যাচ্ছি আমি শুরু করলাম একদিক থেকে। সেই শুরুটা হলো কালা সাদেক নামে একটা ক্যাম্প আছে, যেটাকে সবাই ভোলাগঞ্জ বলে চিনে। জি, এখান থেকে পাথর আসে, ভোলাগঞ্জের পাথর খুব সুপরিচিত। তো কালা সাদেক থেকে আমি শুরু করলাম। তো আমি যখন ওয়াইল্ডার স্টেটের প্রত্যেকটা ক্যাম্প কমান্ডারের সাথে কথা বললাম, তো তখন আমাকে প্রত্যেক ক্যাম্প কমান্ডার আমাকে নিরুৎসাহিত করলো যে স্যার আপনি আসতে পারবেন না, খুব ডিফিকাল্ট, হেঁটে আসতে হবে, নৌকায় আসতে হবে। তা আমি বললাম যে আমি ইনফ্যান্ট্রি ম্যান, হাঁটা, সাঁতার দেওয়া, পানিতে চলাচল, এটা আমার জন্য কোনো সমস্যা না, আই উইল রিচ, এবং আমি প্রত্যেককে আপনাদেরকে সশরীরে দেখব, ক্যাম্প দেখব। কালা সাদেক থেকে শুরু করতে করতে আমি আমাদের যে সংগ্রাম বিওপি, যেটা আপনার জয়ন্তিয়ার পরেই, পিয়াং নদী, যেটা একটা নদী আছে পিয়াং নদী, তারপরে সংগ্রাম বিওপি, তার আগের বিওপিটা যেটা খাসিয়াপল্লীর মধ্যে, এটার নাম হচ্ছে প্রতাপপুর বিওপি। এই প্রতাপপুর বিওপির ঠিক অপোজিট সাইডে বিএসএফ এর যে বিওপিটা আছে, এটার নাম হচ্ছে পাদুয়া। আচ্ছা,
সবাই অনেকে কিন্তু মিস্টেক করে যে আমাদের ক্যাম্পের নাম পাদুয়া, ইটস নট। না না, তা আমি আমাকে যখন জেসিও ব্রিফ করছে, তা আমি বললাম যে কোথায় ক্যাম্প? তো বললো স্যার এই তো দেখা যাচ্ছে। আমি আসলে দেখতে পাচ্ছিলাম না। পরে পেট্রোল নিয়ে আমি এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম যে ক্যাম্পটা অনেক ভিতরে লাগছে আমার কাছে। তা আমি বললাম যে ক্যাম্পটা এত কাছে কেন? তখন বললো স্যার ক্যাম্প তো বাংলাদেশের ভিতরে। তো ইট ওয়াজ এ বিগ সারপ্রাইজ ফর মি। You did not know, rather many people did not know, we did not know. আমি জানি না। তো আমার জন্য প্রথম। এবং আমি বললাম যে আপনারা এটা রিপোর্ট করেন নাই? বললো স্যার রিপোর্ট থেকে করবো, যদি কেউ ভিজিট করে তাহলে রিপোর্ট করবো আমরা। রাইট। তো যাই হোক, এটা আমি জানি না, এটা অন্যের, আমি কারোর উপর দোষারোপ করছি না। তো আমি তখন কি করলাম, জয়ন্তিয়া বাজার থেকে একটু সংক্ষেপে বলেন স্যার, যাহলে এখন আমাদের আজানের বিরতি হবে। ক্যামেরা নিয়ে আসলাম, ছবি তুললাম, দেখলাম, অ্যান্ড আই অ্যাবান্ডন অফ গোয়িং অফ আদার বিওপিস ভিজিট। আমি আই হ্যাভ ক্যান্সেলড। আমি ওখান থেকে সোজা সিলেটে চলে আসলাম। রাইট। এসে আমি টেলিফোনে প্রথমে কর্নেল হারুনকে, আমার সেক্টর কমান্ডার যিনি ছিলেন, আমার সদ্য সেক্টর কমান্ডার, ওনাকে আমি টেলিফোনে বললাম। তো উনি খুব সারপ্রাইজ হলেন যে আমি 1.5 বছর ধরে এখানে সেক্টর কমান্ডার, আই ডো নট নো যে দের ইজ এ ক্যাম্প ইনসাইড বাংলাদেশ। 1271 মেইন বিলার থেকে 300 মিটার বাংলাদেশের ভিতরে ক্যাম্পটা। আমি সব কিছু স্কেচ তৈরি করে ছবি তুলে আমি সব নিয়ে আসছি। তো উনি, যাই হোক, উনি হি ওয়াজ সারপ্রাইজড। আমি পরে ওনার অফিসে গেলাম, বাট ওনার পক্ষে একটু খুব কষ্ট হচ্ছিল বিশ্বাস করতে। পরে আমি লিখিত দিলাম ওনাকে। দেন হি টুক ইট ভেরি সিরিয়াসলি। অ্যান্ড মিন টাইম আমি ডিজির কাছ থেকে কল পেলাম যে হোয়াট হ্যাভ ইউ স্টার্টেড, তুমি গেলা মাত্র 7 দিন হলো। আমি কিছু ইয়ে করে নেই স্যার, একটা ক্যাম্প পেয়েছি এই জায়গায়, আমাদের দেশের ভিতরে ইন্ডিয়ান ক্যাম্প, এবং 230 একর জমি নিয়ে তারা সেটা রাইট দখল করে রেখেছে। তো পসিবলি, আমি আর গল্পটা বাড়াচ্ছি না, আলটিমেটলি এটা সবাই জেনে গেছে তখন। তো পসিবলি, এবং ওইটাকে আমরা কোনো একটা সময় দখল করা হয় আমাদের 40 রাইফেল ব্যাটালিয়ন ট্রুপস, যেটা মেজর কালামের নেতৃত্বে, বেসিক্যালি হি ওয়াজ 2IC 40 রাইফেল ব্যাটালিয়ন, যেখানে আমি কমান্ডিং অফিসার ছিলাম। পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল মুশফিক 5th লং কোর্সে সে কমান্ডিং অফিসার হয়। রাইট। তো মেজর কালামের নেতৃত্বে 3টা ইনফ্যান্ট্রি অফিসার গিয়ে পুরা 32 জন বিএসএফ সহকারে পাদুয়া ক্যাম্পটা দখল করা হয়, উইদাউট ফায়ারিং এ সিঙ্গেল বুলেট। ও মাই গড, একটা বুলেটও ফায়ার করা হয় নাই। তো এটা যেহেতু আমাদের দখলে চলে আসছে, তো এটাকে কোনোভাবে যেহেতু আমরা ছাড়ছিলাম না, এটাকে বার্গেনিং চিপস হিসাবে তারা অন্য একটা অ্যাকশনে গেল বড়ইবাড়ি। তখন তারা কি করলো, ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে আমাদের বড়ইবাড়ি ক্যাম্পে তারা অ্যাটাক করার একটা চেষ্টা চালালো। সেখানে মাত্র 3টা LMG ছিল আর একটা পেট্রোল বাইরে ছিল। গ্রামবাসীর থেকে এসে খবর দিল যে ইন্ডিয়ান বিএসএফ আসতেছে। রাইট। তো ওই 3 LMGর যে একটা, মানে আমি বলবো যে সাহসিকতা দেখিয়েছিল যে বিডিআরের সৈনিক। তো আমাদের তখনকার, যেহেতু আমি বর্ডারিং এলাকায় ছিলাম, তা আমাদের রিপোর্ট মোতাবেক 48, পরে শুনলাম যে আরও হয়তো অনেকে মারা গেছে, বাট 16টা ডেড বডি কিন্তু আমরা নিয়ে এসেছি বাংলাদেশের ভিতরে। জি। আর 2 জন ইনজিওর্ড বিএসএফ সদস্য আমরা নিয়ে এসেছিলাম। ময়মনসিংহে সে 2 জনকে ট্রিটমেন্ট করা হলো, বাকি 16 জনের পোস্টমর্টম করা হলো। পোস্টমর্টম করেছে আমারই আপন ছোটো বোনের হাজব্যান্ড, উনি তখন ফরেন্সিক ডিপার্টমেন্টের হেড। উনি করে ডেড বডি আমরা হস্তান্তর করি, ইন্ডিয়ার কাছে হস্তান্তর করি। যদিও তারা রিপোর্টটা বিশ্বাস করতে চায় নাই, বাট আমরা করেছি। সেটার ধারাবাহিকতায় আমি মনে করছি যেটা হয়তো বাইরের কোনো প্রেসক্রিপশনে আমার বিরুদ্ধে একটা সার্বিক ষড়যন্ত্র, এবং যেই কারণে এই ফ্যাসিস্ট রেজিম আমাকে 3.5 বছর আগেই, আমার চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই আমাকে রিটায়ারমেন্ট পাঠানো হলো। হ্যাঁ, তা আমি সেভাবে চলে আসছি। বাট ইট ডাজন্ট ম্যাটার, আল্লাহ আমার রিজিক যতদিন রেখেছে আলহামদুলিল্লাহ। আপনি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনি তো আপনার শোনা, আপনার যে বর্ণাঢ্য সামরিক জীবন, এবং সে সময় থেকে আপনি একটা সততার সাথে চাকরি করেছেন, আমরা দেখেছি সামরিক বাহিনীতে। ইউ হ্যাড বিন ভেরি সিনসিয়ার, ডেভোটেড, প্যাট্রিয়ট একজন মিলিটারি লিডার ছিলেন। আপনি আমাদের প্রশিক্ষক হিসাবেও SINTতে অনেক সুনামের সাথে কাজ করেছেন। এই আপনার অবসর জীবনে এসে আপনি বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করলেন জানুয়ারি মাসে, 28 তারিখে। হ্যাঁ জি। কি মনে করে আপনি এই দলটি করলেন? বাংলাদেশে অনেক দল আছে, ভালো ভালো দল আছে, আপনি সেগুলোতে জয়েন না করে একটা রাজনৈতিক দল গঠন করে ফেললেন? এটা গঠন করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে বাংলাদেশের বড় বড় দল আছে এবং অনেকে চেষ্টা করে সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য। আমাদের উদ্দেশ্য কিন্তু ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকে। জি। আমরা হচ্ছে যে যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হবে আমরা যাব, কিন্তু তার আগে আমরা
সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর চেষ্টা করব। কীরকম? একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা যা করা প্রয়োজন, অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা জনগণের দায়িত্ব নিতে হবে, তাকে যেন সে যেন ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট পায়, এডুকেশন পায়, সে যদি একটা গরিব মানুষও হয় ভালো ট্রিটমেন্টের যেন সুবিধাটা পায়, ভালো পড়ালেখার যেন সুবিধাটা পায়, এবং প্রয়োজনীয় যে তার যে অর্থ দরকার তার সংসার চালানোর জন্য, সেটা যেন সে আহরণ করতে পারে, সে সুযোগ সৃষ্টি করে দেওয়া। আপনি যে বললেন এত লক্ষ্য উদ্দেশ্য, আপনার খুবই মহৎ একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনারা এগোচ্ছেন। জানুয়ারি মাসের 28 তারিখে প্রতিষ্ঠা করলেন। না, এটা আমাদের প্রতিষ্ঠা ডেট হচ্ছে 16 ডিসেম্বর, বাট আমরা জানো তো আত্মপ্রকাশ করেছি। হ্যাঁ, আত্মপ্রকাশ করেছেন। তো অলরেডি তো 4 মাস পার হয়ে 5ম মাস চলছে। এর মধ্যে কি আপনি যে লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলটা গঠন করেছিলেন কোনো পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হয়েছে আপনি মনে করেন? অ্যাচিভমেন্ট মানে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি। যেমন একটা এক্সাম্পল দেই, যে আমরা কি করছি, আমরা বলছি যে দুর্নীতি যেখানেই হবে সেটাই প্রতিবাদ করবো, প্রতিহত করব। একটা কাজ করে আসলাম এক জায়গায়, যে একজন একটা ভূমি অফিসে একজনের একটা মিউটেশন হচ্ছে না, ঘুষ ছাড়া হবে না, ঠিক আছে? তো আমি বললাম ঠিক আছে আমরা সবাই যাব, গেলাম, কাজটা হয়ে গেল। একটা করলেন মাত্র? না, একটা করলাম না, আমরা শহীদ মিনার আমরা গিয়েছি 21শে ফেব্রুয়ারির সময়। সেখানে আমরা এবার নতুন উদ্যোগে নতুনভাবে আমরা নতুন জিনিস দেখেছি, সুন্দরভাবে সবকিছু হয়েছে একটা সিস্টেমেটিক ওয়েতে, যেটা আগে এটা ছিল না। তো শহীদ মিনারে তারপর মে দিবস গেল, আমরা আলোচনা করলাম। আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা সাধারণ মানুষ, শুধু এটা না, সে আমার এলাকা থেকে আমি শুরু করব, আমার এলাকায় আমি যেই কাজগুলো করব। আমি বুঝলাম আপনি করলেন, আপনি যে মানুষগুলোকে নিয়ে করছেন দলটি, কিংবা ইতিমধ্যেই আপনার পার্টিতে অনেকেই যোগদান করেছে, আপনি কি মনে করেন যাদেরকে নিয়ে আপনি রাজনৈতিক দল করেছেন তারা সবাই রাজনৈতিকভাবে অনেস্ট, নাম্বার 1, ব্যক্তিগতভাবে জীবনে অনেস্ট, এবং তাদের কর্মজীবনও তারা অনেস্ট ছিলেন, এবং দেশপ্রেমিক? এই দুটো জিনিস যদি আপনি রেডিমেড পেয়ে যান, তাহলে তো বাংলাদেশের সব দলই এরকম রেডিমেড নাকি পেয়ে যেত স্যার। রেডিমেড মানে আমার মানে অ্যাকচুয়ালি 2017 সাল থেকে আমি শুরু করি এই দল গঠনের কাজ। আমরা খুঁজতে খুঁজতে সংখ্যা খুবই কম। ইউ হ্যাভ অলরেডি আনসার্ড মাই কোশ্চেন, যে সৎ মানুষ পাওয়াটা খুবই কঠিন। এবং আমি মানে ইয়াং পিপলের চেয়ে আমি কিন্তু মানে যারা একটু বয়স্ক, প্রবীণ এবং যারা এক্সপিরিয়েন্স, তাদেরকে আমি বেশি পেয়েছি আমার সাথে। এবং এই যে এই কাজগুলো যখন বললাম যে আমরা এই কাজটা করতে চাই, ভদ্রলোককে হেল্প করতে চাই, লেটস গো, সেখানে আমাদের আর্মি সৈনিক আছে, জেসিও আছে, অফিসারও আছে, আমরা সবাই গেলাম। গিয়ে সে কাজটা যখন বললাম যে ওয়াই আর নট ডুইং ইট, বললো স্যার উই আর জাস্ট ডুইং ইট, যে এই ডেট দিয়ে দিলাম স্যার, এই ডেটে এসে উনি কাগজ নিয়ে যাবেন। ভেরি মার্ভেলাস জব ইউ আর ডুইং স্যার। এবং এই কাজগুলোই আমি বললাম যে এটা শুরু, এইভাবে যদি প্রত্যেকে আমরা যাই, আমরা শুরু করি, উই হ্যাভ টু স্টার্ট। এটা হয়তো একটা অনেক সময়, লম্বা সময় লাগতে পারে। আমিও তো আমার জীবদ্দশায় আমিও তো সবকিছু দেখে যেতে পারবো না, বাট এক সময় এটা বাস্তব রূপ নেবে। লেটস স্টার্ট, আমাদের লেটস স্টার্ট। আমরা কতটুকু করতে পারবো আমরা জানি না, বাট উই শুড স্টার্ট। তো ওইভাবে আমরা শুরু করেছি। আমাদের লক্ষ্য, আদর্শ, আমাদের একটা গঠনতন্ত্র আছে, আমাদের একটা ঘোষণাপত্র আছে, এগুলো আমরা পাঠ করেছি প্রেস ক্লাবে। এবং সেই গঠনতন্ত্রের মধ্যে সব কিছু লেখা আছে কি করতে হবে, চার্ট অফ ডিউটিস অফ ডিফারেন্ট লিডার্স কীভাবে কাজ করবে, কিভাবে আমরা যেগুলো প্রস্তাব করেছি সেটার মধ্যে এগুলো অনেকগুলোই বিভিন্ন পার্টি ইতিমধ্যে তারা একই জিনিস প্রচার করছে। তো এটাই হওয়া উচিত, যদি অন্যান্য সব দল এবার করতে পারে আলহামদুলিল্লাহ। আমরা দেশের তো ভালো চাই, সবাই ভালো চাই। তো এখানে বড় দল আছে, বিএনপি আছে, ঠিক আছে, বিএনপির মধ্যে বড় দল, তো ওনাদের গঠনতন্ত্রে অনেক কিছু প্রেসিডেন্ট জিয়া সন্নিবেশিত করে গেছেন। যদি সেটা ফলো করে আমার মনে হয় দেশের কোনো সমস্যা হবে না। তো আমাদের আইডল তো ছিল প্রেসিডেন্ট জিয়া, উনি নাই এখন। বেগম জিয়া সুস্থ হয়ে এসছেন, এবং মাননীয় বেগম জিয়া তিনবার প্রধানমন্ত্রী। আমি আশা করছি যে বাংলাদেশে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এবং মানুষ তাদের অধিকার ফিরে পাবে, এবং দেশের মালিক জনগণ তাদের মালিকানা তারা ফিরে পাবে। অর্থাৎ জনগণের কথায় লোক চলবে, একটা অফিসে যাবে যে আমি এই জিনিসটা আমার করে দেন। শ্রদ্ধেয় জেনারেল, আপনি আপনার পলিটিক্যাল পার্টির কর্মকাণ্ড সম্পর্কে কথা বলছিলেন। আমি সর্বশেষ আপনার পার্টি কিংবা রাজনীতি সম্পর্কে একটা প্রশ্ন করে এই পর্ব শেষ করব। আপনারা রাজনৈতিক দল, আপনারা কি সৎ, যোগ্য, একটা দেশপ্রেমিক মানুষ তৈরি করার কোনো
প্ল্যান কিংবা অন্যান্য দলে আছে কি? বাংলাদেশে আপনারা অনেক বড় বড় বক্তৃতা দেন দেশ নিয়ে, জাতি নিয়ে, মানুষকে নিয়ে, কিন্তু দেখা যায় যাদেরকে আপনারা নির্বাচনে পাঠান, নির্বাচিত হওয়ার জন্য পাঠান, তাদের অধিকাংশই আমি বলবো 90% সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিপরায়ণ, খুনি, আসামি, অবৈধ সম্পদের মালিক। তাদেরকেই আপনারা নির্বাচন করতে পাঠান, কেননা তাদের লাঠির জোর আছে, তাদের টাকার জোর আছে, তাদের সন্ত্রাসের জোর আছে। ইতিপূর্বে 54 বছর ধরে আমরা তাই দেখতে পাচ্ছি, একটা সংক্ষিপ্ত পিরিয়ড বাদে জিয়াউর রহমানের। কিন্তু এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল সেই ঘোষণা দিল না যে আমাদের দলে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত করেছি আমরা। এই প্রসঙ্গে আপনার সংক্ষিপ্ত বক্তব্য চাই, কেননা আপনার দলকে নিয়ে শুধু নয়, অন্যান্য দলগুলো তো এই দেশের স্টেক হোল্ডার। এই অবস্থার কবে অবসান করবে? আপনি যতগুলো পয়েন্ট বলেছেন প্রত্যেকটার সাথে দ্বিমত করার কোনো উপায় নাই। প্রতিটা পার্টি যারা ক্ষমতায় ছিল, আমি যদি বলি স্বাধীনতা পরবর্তী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটা পার্টির কথাই বলি, যেহেতু আর কোনো পার্টি ক্ষমতায় আসে নাই। তো তারা প্রত্যেকটা পার্টিতে আমরা দেখেছি যে যারা ইলেক্টেড হয়ে আসছে তাদের ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ। হয় সে গুন্ডা ছিল, সন্ত্রাস ছিল, মানিরম্যান ছিল, কালো টাকার মালিক, এবং ঘুরে ফিরে তারাই আসছে। এটা আসার কারণটা হচ্ছে যে ভালো মানুষ পলিটিক্সে আসছে না। কাজে এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে পলিটিক্যাল পার্টিকেই, যাতে সৎ, যোগ্য, শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ এই পলিটিক্সে আসেন, যারা এসে ভালো ভালো আইন তৈরি করবেন সংসদে গিয়ে, এবং দেশটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়। সৎ এবং যোগ্য লোক আনার দায়িত্ব কিন্তু পলিটিশিয়ানদের। মানুষ কিন্তু নিজে নিজে আসবে না, কারণ যে অবস্থা বিরাজ করছে এখন পর্যন্ত, এখনও পরিস্থিতি মানে স্বাভাবিক অবস্থায় আসে নাই আমি যতটুকু দেখছি বা যতটুকু উপলব্ধি করছি। কাজে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, এটা বড় পার্টি হোক, ছোট পার্টি হোক, ইভেন সিঙ্গেল ম্যান পলিটিক্যাল পার্টিও আছে বাংলাদেশে। আমি তো আগে জানতাম বোধ হয়তো 30-40 বলে 100টার মতো। সেদিন আমাকে একজন লিস্ট দেখালো 362টা রাজনৈতিক দল। আচ্ছা, এবং তারা কার্ড নিয়ে ঘুরছে। আমাকেও কার্ড দিল, তো কার্ড দেখে অনেকগুলো হয়ে গেল, বাট এটার নাম আমি কখনো শুনি নাই। তো যেভাবেই থাকুক, যে অবস্থায় থাকুক, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির দায়িত্ব হবে ভালো মানুষ, যাদেরকে মানুষ ভালো বলে। আমি এই জায়গাতে ফেরেস্তা কাউকে পাবো না, বাট 60% লোক যদি কাউকে ভালো বলে, আমি তাকে ভালো মনে করে আমি তাকে। আপনার কাছে প্রশ্নটা, রাজনৈতিক দলগুলোর তো মানুষ তৈরি তেমন কোনো প্রকল্প নাই, তারা কোনো মোটিভেশন নাই, লক্ষ লক্ষ কর্মী আছে, তাদেরকে তো মোটিভেশন দেওয়ার, তাদেরকে পরিচালিত করার, তাদেরকে বলছি, আমি আসছি জায়গায়। তো আরেকটা হচ্ছে যে আমরা রাজনৈতিক দল করি কিন্তু কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করি, রাইট? ঠিক আছে, সেটাই বলছি। সেই প্রশিক্ষণের মাধ্যমে আমরা কিন্তু ভালো নেতা, তো বড় নেতা হতে পারে, আবার নেতা তৈরি হয়। জি, নেতা তৈরি হওয়ার মতো যদি আমি একটা সিস্টেম চালু করি যে আমার পরে কে, যেমন এখানে আমি নাম বলছি না, কাউকে হয়তো এটা ছোট করা হবে, বেশ কয়েকটা পার্টি আছে, তারা রেজিস্টার্ড পার্টিও হয়ে গেছে, কিন্তু সেই পার্টির সেকেন্ড ম্যান কে নোবডি নোজ, রাইট? তারপরে কে নোবডি নোজ। তো এটা কিন্তু ঘোষণা করতে হবে যে আমি না থাকলে আমার দল এইভাবে চলে। আমরা সেনাবাহিনীতে তুমি আমরা দেখেছি যে আমরা ব্যাটালিয়ন কমান্ডার না থাকলে সেকেন্ড ইন কমান্ড যিনি আছেন উনি দায়িত্বভার গ্রহণ করবেন। উনিও যদি না থাকেন 3IC যে সিনিয়র মোস্ট, উনি দায়িত্ব পালন করবেন। তো রাজনীতিতেও অনেকটা এই ধরনেরই পরিচালনা করতে হবে, এবং সঠিক প্রশিক্ষণের মাধ্যমেই আমরা কিন্তু সঠিক দিকগুলো আমরা তুলে ধরে তাদেরকে প্রশিক্ষিত করে ভালো চেয়ারে বসানো উচিত। যদি একেবারেই আমরা না পাই, অ্যাটলিস্ট প্রশিক্ষণের মধ্যে সেটা করতে পারি। আর হচ্ছে এই প্রশিক্ষণটা অব্যাহত রাখতে হবে, এবং প্রশিক্ষণের মধ্যে তাদের চার্টার অফ ডিউটিস কী হবে সেই জিনিসটা বলতে হবে। এটা আপনারা দেখেছেন সংসদে যাওয়ার পরে অনেকেই কথা বলতে পারে না, কিন্তু সংসদ সদস্য হয়ে গেছে। আর বিশেষ করে আমি নাম বলতে চাই না, আপনারা দেখেছেন অনেকে লিখে নিয়ে যান, তারপর লিখেও কথা বলতে পারছেন না। মানে এতটুকুই ওনারা, মানে এমনই একজনকে সিলেক্ট করা হয়েছে বা নমিনেটেড এবং আলটিমেটলি ইলেক্টেড, এবং সে সংসদ সদস্য হয়েছে, লিখেও পড়তে পারছে। সেটা না ঠিক আছে, কিন্তু স্যার আপনি যে একজন আইন প্রণেতা এবং যিনি মন্ত্রী হন, সাধারণত এই সংসদ সদস্যই তো মন্ত্রী হয়, তাদের যোগ্যতা তো অনেক উপরে থাকার কথা, কেন তারা পরিচালনা করবে একটা মন্ত্রণালয়।
আবার কয়েকটা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের সচিব থেকে সিনিয়র সচিব থেকে শুরু করে অনেক সুশিক্ষিত উচ্চশিক্ষিত লোকগুলোকে পরিচালনা করতে হবে। অবশ্যই। এখন যদি লিডারের যোগ্যতা না থাকে তাহলে তারা কিভাবে তাদের দ্বারা তার কথা শুনবে? এতে কি হচ্ছে, বাংলাদেশে এটা দেখা গেছে আজকে 54 বছর ধরে এই আমলারই দেশ চালাচ্ছে। এই আমলার প্রসঙ্গে যদি আজকে জিজ্ঞেস করি আপনাকে, বাংলাদেশের যত অর্থ পাচার হয়েছে বাংলাদেশ থেকে, এটা থেকে বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে বলেন, রিজার্ভ চুরি বলেন, ব্যাংক সমস্ত ব্যাংক থেকে বলেন, প্রত্যেকটার সাথে আমলাদের জড়িত আছে। তাদের নোট ছাড়া, তাদের অবৈধ ছাড়া তো এই টাকা পাচার হয়নি। কিন্তু আমরা কিন্তু কোনো আমলার নাম জানতে পারি না আজ পর্যন্ত। কোনো আমলাকে আজ পর্যন্ত জেনারেলদেরকে যেভাবে লাইমলাইটে নিয়ে আসা হয়েছে ছোট ছোট কারণে, তাদেরকে কিন্তু আজকে পর্দার সম্মুখে কেউ আনতে পারেনি। এই যে আমলাতন্ত্র কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে। আমি তাদের দোষ দিব না, যেহেতু আপনার যোগ্যতা নাই একজন এমপি হিসাবে কিংবা একজন মন্ত্রী হিসাবে আপনি আমলাদেরকে লাই দিচ্ছেন, যেটা সোজা বাংলায় বলা যাচ্ছে। এই অবস্থার কি উত্তরণ আদৌ ঘটবে বাংলাদেশে মনে করেন? উত্তরণ ঘটার চেষ্টা করতে হবে। যে যদি শুরু না করি, যদি এখন যে সময়টা যাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি যে উপদেষ্টাদের নিয়ে চালাচ্ছেন, উনি যখন একটা ভালো ইলেকশনের পরিবেশ তৈরি করবেন, সেই ইলেকশনের মধ্যে যদি যেই সমস্ত বড় দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা আমি বলবো যে আমি এখনো মনে করি যদি ক্ষমতায় কেউ আসে আমার দৃষ্টিতে তারাই আসবে, যেভাবে আপনি ক্যালকুলেট করেন, আমি তাদেরকে এক নম্বরে রাখবো এবং তার ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে। যতই মানুষ বলো যে এ হচ্ছে সে হচ্ছে, ঠিক আছে, কিন্তু তারাই আসবে, কোনো সন্দেহ নাই। এটা আমি অ্যাটলিস্ট আমার মনে কোনো সন্দেহ নাই। তবে তাদের প্রতি আমার একটা উপদেশ থাকবে, এই যে সমস্ত প্রচার প্রচারণা চলছে চাঁদাবাজির, যে এই ঘাটে ঘাটে চাঁদা নিচ্ছে, এটা আমি বলবো বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল হিসাবে ওনাদেরকে এটা প্রতিহত করে, তাদের যদি কর্মী হয় তারা নিজেরাই ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করুক, তাতে তাদের ইমেজ একদিনেই আকাশচুম্বী হয়ে যাবে। এটা আমার একটা পরামর্শ থাকলো আজকে অনুষ্ঠানের মাধ্যমে। বাকি কথা নাই বললাম, কিন্তু যখনই ইলেকশন হবে তখন তারা যেন যোগ্য, শিক্ষিত, মিনিমাম গ্র্যাজুয়েট ছাড়া কেউ যেন সংসদ সদস্য পদে না দাঁড়ায়। আর অন্য কিছু দরকার নেই। আমি তো শেষ করি নাই, এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে, মিনিমাম। কিন্তু এখানে আবার এক্সাম্পল আছে আমাদের কাছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর, তার কোনো স্কুল বা কলেজের কোনো সার্টিফিকেট নাই, বাট হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ গ্রেট ব্রিটেন। না, আরো আছে যারা পড়েছে, খুব দক্ষভাবে চালিয়েছে দেশ। তো কাজেই যিনি ভালো, সার্টিফিকেট নাই, কিন্তু তাকে যদি সবাই যদি বলে ভালো, ইয়েস হি ক্যান বি অ্যাপয়েন্টেড, বাট এটা হচ্ছে এক্সেপশনগুলোকে আবার এক্সাম্পল হিসেবে দেওয়া যাবে না। তো কাজে শিক্ষিত হলেই চলবে না, তাকে মেধাবী হতে হবে, তাকে দক্ষতা অর্জন করতে হবে, লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, লিডারশিপ যে ট্রেডসগুলো আছে সে গুণাগুণগুলো তার মধ্যে থাকতে হবে, এবং তার মাধ্যমে যেন দেশ বা জাতি উপকৃত হয়। সে একটা কথা বললে 10 জন মানুষ যেন তার কথা শুনতে আগ্রহ প্রকাশ করে, এবং উনি যে কথাগুলো বলেন সেটাই করেন। এই প্রমাণগুলি যদি আমরা পাই যাদের মধ্যে, আরও অনেক গুণাগুণ আছে, এটা বললে হয়তো অনেক সময় লাগবে, তাদেরকে আমি বলবো যে তাদেরকে সিলেক্ট করে মনোনয়ন দিতে। এবং পার্টি যদি এটা করে, আমি বলবো যে এই পার্টি এমনভাবে দাঁড়াবে, মানে পুরো দেশটাও ঘুরে দাঁড়াবে, পার্টিও ঘুরে দাঁড়াবে, এবং তারা লম্বা সময় ধরে দেশটাকে চালাতে পারবে। তাহলে তো অনেক লোককে বাদ দিতে হবে, সেক্ষেত্রে বাদ দিতে হবে। আমি যদি শুদ্ধ হবে যেন আমার দল থেকে শুরু না করি, মানে যারা অনেক পুরনো দল, রাইট, তাহলে আমি কোত্থেকে শুরু করব? আচ্ছা, আরেকটা প্রশ্ন স্যার আপনার কাছে। আমি কি ভুল বললাম? না, আপনি সঠিক বলেছেন, আই অ্যাকসেপ্ট ইউর আর্গুমেন্ট। এই অনেক দিন, প্রায় 4 মাস পরে বেগম খালেদা জিয়া গতকাল দেশে ফিরেছেন। আপনি দেখেছেন সারা দেশে যে একটা বিশাল আবহ তৈরি হয়েছে, এবং উনি একদম একজন রানী হিসেবে দেশে ফিরেছেন। তার প্রতি মানুষের ভালোবাসা, আবেগ এই উপচে পড়ার মতো। এই সময়ে তার ফেরত আসা, এটা আপনি কিভাবে দেখছেন? দেশের জন্য কতটুকু উনি এগিয়ে যেতে পারবেন যেভাবে আগে গিয়েছেন দেশের ক্রান্তি লগ্নে নেতৃত্ব দিয়ে? এই ব্যাপারে আপনার সব মন্তব্য কি? একজন দেখেন, ওনার ব্যাপারে একটাই কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে যদি এই 54 বা 55 বছরের ইতিহাস যদি আমরা দেখি, একমাত্র আপোষের নেত্রী, উনি কোনোভাবে আপোষ করেন নেই, রাইট, কারোর সাথে আপোষ করেন নেই।
অন্যায়ের সাথে ঠিক আপোষ আছে? করেন নাই। ওই তো কোনোভাবে আপোষ করেন নাই, কোনো কিছুর সাথে আপোষ করেন নাই। জি। সেটা অন্যায় হইতে পারে, অন্য কোনো ইললিগাল কোনো প্রপোজাল আসলো, কোনো কিছুর সাথে আপোষ করেন নাই। ইভেন যখন ওনাকে ইয়ে করলো, গৃহবন্দী করা হলো। সম্পূর্ণ গৃহবন্দী তো আসলো পরে, তারপরে ওনাকে যখন জেল দেওয়া জেল হলো, দেওয়া হলো। কি করলো, যেই টাকা উনি নিলেনই না 2 কোটি টাকা, যেটা বেড়ে এখন 6 কোটি প্লাস হয়ে গেছে রাইট, বা আরো বেশি হয়ে গেছে, যে টাকা উনি নিলেনই না সেটার জন্য শাস্তি দেওয়া হলো। রাইট। তো এই যে এই ধরনের কাজ, এবং সেখানে কিন্তু উনি আপোষ করেন নাই, উনি লিগ্যাল ব্যাটল মানে ফাইট করে উনি গেছেন। জানতেন সত্যের পথে থাকলে জয় হবে। এবং সত্যের পথে জয়টা কিভাবে হলো দেখেন, জনগণের এই স্বতঃস্ফূর্ত যে ওনাকে যে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্ট থেকে নিয়ে রাইট, ওনার বাসা পর্যন্ত গুলশানে, এই যে অগণিত মানুষ বৃষ্টি ভেজা দিনে, কালকে বৃষ্টিও পড়েছে কিছুটা, তো এই অবস্থায় যে লক্ষ লক্ষ জনসমুদ্রে পরিণত হয়ে গেছে, এটা আমি বলবো ওনার এই আপোষহীন যে মনোভাব, সেই কারণে, প্লাস ওনার যে ক্যারিসমেটিক যে লিডারশিপ, উনি আসলে এখন গণতান্ত্রিক প্রতীক হিসাবে বলতে চাই এই বাংলাদেশের জন্য। এবং আমি মনে করি উনি যে কথাগুলো বলবেন আমাদের শুনতে হবে, শোনা উচিত, কারণ এই বয়সে এসে একটা মানুষ দেশে ভালো ছাড়া খারাপ কোনো কিছু আগেও কখনো খারাপ চান না। খারাপ কিছু চিন্তা না, এই বয়সে এসে আগে তো করেনই নাই, এটা আমি তো বললাম আপোষহীন নেত্রী। এই বয়সে উনি যে কথাগুলো বলবেন আমাদের সবার শোনা উচিত, এবং যেভাবে দেশটা চালাতে চাবেন, যে পরামর্শ দিবেন, সেইভাবে আমার মনে হয় যদি দেশটা চলে, আমার মনে হয় আমরা যে অভিষ্ট লক্ষ্য যেটা সেট করা হয়েছে বা হবে পলিটিক্যাল পার্টিগুলোর কনসেনসাসের ভিত্তিতে, সেটা আমার মনে হয় আমরা অর্জন করতে সক্ষম হব। এবং ওনার আগত এই চলে আসা দেশে, উনি দেখেন উনি ইচ্ছা করলে থেকে যেতে পারতেন না, বাট উনি কিন্তু চলে আসছেন। দেশের প্রতি ওনার যে টান এবং ভালোবাসা, জনগণের প্রতি ওনার ভালোবাসা, ওনার বাসার সামনে আমরা বালু ট্রাক ফেলে রেখেছে 2014 সালে দেখেছি, 18 সালে দেখেছি, সেই জায়গায় উনি বেরোতে পারেন নাই, বেরোতে দেওয়া হয় নাই, অত্যন্ত কষ্টকর হয়েছে। এটা একটা মানে এই বয়সে এটা আশা করা যায় না যে কোনো সরকার প্রধান পূর্ববর্তী সরকার প্রধানকে এইভাবে টর্চার করে, মানসিক টর্চার। ছেলের মৃত্যু হলো, ছেলেকে দেখা করতে দিচ্ছে না, বিদেশে ট্রিটমেন্টের সুযোগ করে দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি উনি আরও দীর্ঘদিন বেঁচে থাকুক এবং গণতন্ত্রের প্রতীক হয়ে দেশটাকে যেন একটা ভালো জায়গায় দেখে যেতে পারে। মহান আল্লাহ তাকে দেখিয়ে দিলেন, একদম সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন যে অন্যায়ের বিচার আল্লাহ কিভাবে করেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ অতিথির বক্তব্য আপনারা শুনলেন, যা থেকে আমরা জানতে পারলাম আমাদের দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে, রাজনৈতিক দলগুলোকে সতর্ক হতে হবে, তাদের নেতা নির্ধারণ করা এবং নেতা নির্বাচিত করা, আগামী সংসদে যোগ্য লোককে প্রতিযোগিতা করার জন্য দেওয়া। আপনারা সবাই আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।